ব্যবসা নিয়ে কোনো ভুল ধারণা নেই। আমার সমাজের মানুষ নিয়ে আমার ভুল ধারণা ছিল আসলে। সবাই তারা আমাকে ভুল বুঝিয়েছিল। সুইডেনে আমার ফ্রেন্ড থাকে, ওর সঙ্গে ওই নিয়ে কথা হচ্ছিল। সেও বলল যে আমাদের এখানে 92% এখন যারা নিউ গাড়ি কিনতেছে সবাই ইভি, ইলেকট্রিক। বাট বাংলাদেশের ফেরি এত দ্রুত ইলেকট্রিক হবে না। বাংলাদেশের ফেরি এত দ্রুত চেঞ্জ হবে না। বলবো যে আমরা হচ্ছে গ্লোবালি লোকাল। আসলে বিষয়টা ইভি সেক্টরে বিজনেস গড়তে চায়, তাহলে তার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন? ডোন্ট কাম। আচ্ছা, আপনি যে বললেন যে এই সেক্টরে না আসা, তো আপনি এসে কি বিপদে পড়ে গিয়েছেন? আচ্ছা, না বিপদে আমি পড়িনি, কিন্তু আসলে আমি যেহেতু রয়েছি আর সবার তো এখানে আসার দরকার নেই। আমি একাই দেখি না সমস্যা কি? আমার কম্পিটিটর কে? বাট ওইটা নিয়ে আমি কখনো ভাবি না। আমি ভাবি কি যে আমি সত্যি কথা বলি যে আমি আজকে আমার যে অবস্থানে আমি রয়েছি, আমার মোটরসাইকেলের ফিচার্স, আমার সেল, আমি চাই যে কালকে সকালে যেন এর থেকে কোনো একদিক থেকে আমি আগিয়ে যাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজুর রহমান সাকিব। ওয়েলকাম ব্যাক উইথ ব্রেকিং লিমিটস উইথ মাহফুজ। আজকের পডকাস্টের গেস্ট হচ্ছে আমাদের আহমদ ভাই। উনি হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ইবা ইলেকট্রিক স্কুটারের হচ্ছে ফাউন্ডার। তো আমরা আহমদ ভাইয়ের সাথে আজকে একটু কথা বলবো, জেনে নিই তার হচ্ছে ইবার শুরুর দিককার ইতিহাস এবং কিভাবে তিনি একটি ব্র্যান্ড বাংলাদেশে তৈরি করলেন। তো আহমদ ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, প্রথমে একটু কারেকশন করে দিই। জি, নট জি। আই এম নট দ্য অনলি ওয়ান ফাউন্ডার। ওকে। আমার ভাই রয়েছেন, আমার কয়েকজন ভাই রয়েছেন। আমরা সবাই মিলে আমরা হচ্ছে ফাউন্ডার। সো আমি বলতে পারি আমি হচ্ছে কো-ফাউন্ডার অফ ফাউন্ডার ইবা। আপনি? আচ্ছা, আচ্ছা। আ ওকে। আমি হচ্ছে আপনার থেকে জানতে চাই যে এত ব্যবসা থাকতে আপনি ইভি স্কুটারের মতো হাই রিস্ক ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্তটি কেন নিলেন? আসলে তোমার কাছে রিস্ক কেন মনে হলো? আ ব্যাটারির জিনিস যেকোনো সময় ব্লাস্ট হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেটি একটা তাহলে রিস্কি ব্যবসা। তাহলে আমরা সবাই মোবাইল ফোন চালাচ্ছি কিভাবে বা চালাবো কিভাবে? আসলে ব্যাপারটা কি যে ব্যাপারটা এটাই যে রিস্ক তো সব কাজে আছে। বাট ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে আমি কোনো রিস্ক এখনো পাইনি। হুম, আ হুম। ব্যাপারটা হচ্ছে যে মোবাইল যদি এখন আসা বন্ধ হয়ে যায় কোনো জায়গা থেকে, তাহলে তো মোবাইল চালানো বন্ধ হয়ে যাবে। হুম, হুম। যেখানে মোবাইল হচ্ছে আমাদের সবথেকে বেশি আমাদের যোগাযোগের একদম obvious মানে কম্পালসারি একটা একটা এলিমেন্ট। মাধ্যম। এটা ছাড়া আমরা বর্তমানে বলা বলা যায় আমরা বাঁচতেই পারি না। জি, জি। সো সেখানে ইলেকট্রিক স্কুটারটি আসলে আমার কাছে রিস্ক মনে হচ্ছে না, বিকজ সেম যে মোবাইলেও ব্যাটারি রয়েছে, ইলেকট্রিক স্কুটারেও ব্যাটারি রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স আছে ব্যাটারির। হুম, হুম। বাট হচ্ছে যে এটা রিস্ক আমি কখনো দেখি নাই। যেহেতু আমাদের রিস্কটা হচ্ছে আমাদের মানসিকতায়। আচ্ছা। যে আমরা মনে করি যে ইঞ্জিন চালানো ভালো হুম, হুম। বা অন্যান্য আ জিনিস চালানো ভালো। ব্যাটারি যেহেতু আমরা চালাইনি, সো আমাদের কাছে নতুন। বাট আমি এখানে রিস্কটা বলা যায় যে দেখিনি। আচ্ছা, আচ্ছা। তো আ হচ্ছে আপনার ইবা শুরু করার আগে আপনার সবচাইতে বড় ভুল ধারণাটি কি ছিল? যেমন যদি বাংলাদেশী পার্সপেক্টিভ থেকে বলি, তো আমাদের হচ্ছে যে ফোন ইউজ করছি এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ভয় কাজ করে কি যে একটা ইলেকট্রিক স্কুটার নিলে আজ হয়তো ব্যাটারির সমস্যা হবে, কাল এখানে সমস্যা হবে। হয়তোবা এটা ব্লাস্ট হয়ে যেতে পারে। রিসেন্ট কিছু বছর আগে হচ্ছে আপনার ইন্ডিয়াতে ওলার একটি স্কুটার বাস্ট হয়ে গেছিল লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লাস্ট ইয়ারে। জি, জি। এইজন্য আরকি হ্যাঁ, বাংলাদেশীদের মানে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে যদি আমারটাও বাস্ট হয়ে যায়। আচ্ছা। তাহলে Samsung এর S7 ফোনটি রিলিজ হওয়ার ২ মাসের মাথায় যখন একজন গ্রাহকের কাছ থেকে বাস্ট হয়ে গিয়েছিল, হুম, হুম। তাহলে কি আমরা ফোন চালানো বাদ দিয়ে দিছি? না, আমরা তো ফোন চালান। আসলে সেম। আর আমার কাছে আসলে ইবা আ এস্টাবলিশ করার আগে সবথেকে বড় ভুল ধারণা ছিল আমার। আই ওয়াজ ক্লিয়ার, আই ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট আমি এই ব্যবসাটি করতে পারবো। হুম, আমি ক্লিয়ার ছিলাম। এখন পারা না পারা তো পরের বিষয়, জি। প্রবাবিলিটি। বাট আমি ক্লিয়ার ছিলাম যে এটি হবে, সম্ভব। সেই সময় আসলে হচ্ছে যে আমার কাছে সবথেকে ভুল ধারণা ছিল যে আমি তাদের নাম নিব না। হুম, হুম। আমার কাছের মানুষ আছে, দূরের মানুষ রয়েছে। জি, জি। ব্যবসা নিয়ে কোনো ভুল ধারণা নেই। আমার সমাজের মানুষ নিয়ে আমার ভুল ধারণা ছিল আসলে। সবাই তারা আমাকে ভুল বুঝিয়েছিল। বাট আমি যেয়ে আচ্ছা। দেখলাম যেমন কিছু না। ল্যাম্বরগিনির একটা শিপমেন্ট হুম, অনেক বছর আগে হুম। আপনার আসছে যে আ অধিকাংশ মালামাল তো আমাদের দেশে হচ্ছে জাহাজে করে বাংলাদেশে পৌঁছায়। সব দেশেই।
তো ওদের হচ্ছে একটা বড় একটা শিপমেন্ট, হিউজ বিলিয়ন ডলারের একটা শিপমেন্ট আপনার হচ্ছে কিছু কলিশনের কারণে ওইটা পানিতে কি পতিত হয়ে আপনার ওই পণ্যগুলোতে হারিয়ে যায়। ওকে। তো ইবার সাথে যদি এমন কোনো একটা বড় একটা ঘটনা ঘটে, হুম। যে হতে পারে না যে আপনাদের একটা শিপমেন্ট আসতে যে কোনো একটা দুর্ঘটনায় ওটা পড়ে গেছে বা ব্লাস্ট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে ইভা কিভাবে কোপ আপ করবে? নর্মালি আমরা ব্যবসায়িক সেন্সে বলতে পারি ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। আচ্ছা। আচ্ছা, সো আর যদি ইন্স্যুরেন্স কোম্পানি যদি ব্যাকআপ না দেয় হুম হুম। তাহলে তো কিছু করার নেই, সেই মুভির ডায়লগের মতো বলতে হবে যে আমি এখন রিবিল্ড করব আবার। আচ্ছা এছাড়া কিছু না। আচ্ছা, আপনি কি শুরু থেকে ইভিকে ভবিষ্যৎ, ইভির ভবিষ্যৎ আসলে আপনি কেমন দেখেন? দেখো, আমি একটা কথা বললাম প্রথম থেকে যে আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি কি করতে যাচ্ছি। হুম হুম। সো ব্যবসায় রিস্ক থাকে, জি। বাট আমি প্রথম থেকেই জানতাম যে কোন দেশের কি অবস্থা ইভি নিয়ে, হুম হুম। এবং ইভি নিয়ে আমি অনেক আগে থেকেই রিসার্চ করি, সো করতাম আর কি। জি। সো এখনো করি, বাট কথা হচ্ছে যে ইভির ভবিষ্যৎ বলতে কি, ইভি অলরেডি আমরা ভবিষ্যতে পা দিয়ে ফেলেছি আচ্ছা। অলরেডি। আসলে যেমন নরওয়েতে লাস্ট ইয়ারে 94% নিউ ভেহিকেল, মানে যেগুলো মানুষ নতুন কিনছে, জি। সেগুলো মোটরসাইকেল বলি, আমরা স্কুটার বলি বা ফোর হুইলার বলি, এসইউভি বলি, সেদান হুম। বলি, সব 94% হচ্ছে সেল হয়েছে ইলেকট্রিক, আচ্ছা। নট হাইব্রিড বাট ইলেকট্রিক। হাইব্রিড বলতে তোমরা বুঝি যে বোথ পেট্রোল ইঞ্জিন অ্যান্ড ব্যাটারি। ব্যাটারি, বাট ইলেকট্রিক তো ফুল ব্যাটারি। জি। তো 94% নরওয়েতে ইলেকট্রিক সেল হয়েছে। সুইডেনে আমার ফ্রেন্ড থাকে, ওর সঙ্গে নিয়ে কথা হচ্ছিল, সেও বললো যে আমাদের এখানে 92% এখন যারা নিউ গাড়ি কিনতেছে হুম হুম। সবাই ইভি, ইলেকট্রিক। ঢাকা শহরে যদি বিজয় সরণিতে বা ফার্ম গেটে যখন আমাদের সিগন্যালটা ছেড়ে যায়, হুম। তখন একসাথে অনেক আয়নাতে হয় কি, আমি নিজে যে দেখলাম যে সব স্কুটি বের হয়ে যাচ্ছে এবং আমরাও তার সাথে সাথে হেঁটে পার হচ্ছি, বাট আমি মানে সেন্স করতে পারছি না, মানে এতে নিঃশব্দে যায়, কোনো শব্দ নেই। জি। আমার পাশ দিয়ে যে শো শো মোটরসাইকেল চলে যাচ্ছে আমি ধরতে পারছি না, কিন্তু সবই কিন্তু ইলেকট্রিক। জি। মানে আমি যে কয়বারই চায়নায় গিয়েছি, আমি আমার রেশিও যদি ধরি, যে আমার হচ্ছে রেশিও বলতে পার্সেন্টেজ, যে আমি 0.001% পেট্রোল ইঞ্জিন মোটরসাইকেল দেখে আসছি চায়নায়। চায়না। মানে হয়তো বা আমি 1 মাস রয়েছি, আমি 2 পিস দেখলাম হুম। পেট্রোল ইঞ্জিন, আর সব ইলেকট্রিক। সো সেক্ষেত্রে আমি বলতে পারি বাংলাদেশ অলরেডি, তুমি মনে হয় জানো যে বিওয়াইডি কোম্পানি বাংলাদেশে একটি ডিলারশিপ অলরেডি চলতেছে। বিওয়াইডি জি, কোম্পানি, জি। বিওয়াইডি কিন্তু বর্তমানে ইলেকট্রিকের মাধ্যমে টেসলাকে ছাড়িয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার জি। তাদের সেল ছাড়িয়ে গেছে। অনেক বেশি। তোমাকে যদি এখন আমি 50 লক্ষ টাকা দিই, হুম হুম। তুমি যে জেলায় থাকো, তোমাকে আমি ঢাকায় পাঠাবো 50 লক্ষ টাকা দিয়ে একটি নতুন গাড়ি কিনে নিয়ে আসতে, রিকন্ডিশন। রিকন্ডিশন তো আমাদের বাংলাদেশের নতুন গাড়ি। জি। সো রিকন্ডিশন গাড়ি যে কিনতে চাও, আই ক্যান বেট ইউ যে তুমি হাইব্রিড ছাড়া গাড়ি কিনবে না। কারণ তোমার সামনে যে মডেলগুলো তোমাকে দেখানো হচ্ছে জি। বা থাকবে, কার সেলাররা শোরুমে রাখবে, তুমি অবশ্যই হাইব্রিড গাড়ি নিয়ে আসবে। তুমি কিন্তু ডিরেক্ট পেট্রোল ইঞ্জিন গাড়ি কিনবে না, না। তুমি হাইব্রিডে নিয়ে আসবে। কারণ তোমার মার্কেটটা এখন এমন হয়ে গেছে। সো ইলেকট্রিকে আমার মনে হয় আর ম্যাক্সিমাম 5 থেকে 7 বছর পরে সব ফোর হুইলার ইলেকট্রিক হয়ে যাবে। আর টু হুইলারের ভবিষ্যৎ আমি দেখছি ম্যাক্সিমাম আর 3 বছর। 3 বছরের মধ্যে আমার মনে হয় 50% এর বেশি ইলেকট্রিক হয়ে যাবে বাংলাদেশে টু হুইলার, স্কুটার। আচ্ছা, একটা ডকুমেন্টারিতে দেখেছি যে নিউজিল্যান্ডে আর ওদের হচ্ছে প্রায় 80% এর বেশি ভেহিকল সব হচ্ছে ইলেকট্রিক করে ফেলেছে। ইভেন দো ওদের হচ্ছে ফেরিগুলো যেগুলো চলে ওইগুলো সবকিছু ইলেকট্রিক। ওকে, তো এখান থেকে বাট বাংলাদেশের ফেরি এত দ্রুত না, ইলেকট্রিক হবে না। বাংলাদেশের ফেরি এত দ্রুত চেঞ্জ হবে না। বাংলাদেশে আপনাদের তো কম্পিটিটর মার্কেট অনেক বেশি। হুম, যেমন ইয়ারিয়া আছে, হুম, ওয়ালটনের কিছু, যে টাকিওন একটা মডেল আছে, হুম, এবং রিভো বাংলাদেশ রিসেন্ট 2 ইয়ার খুব হাই পারফরমেন্স দেখাচ্ছে। ওকে। তো এখানে ওদের সাথে আপনাদের পজিশনিংটা আপনারা কিভাবে করেন, বা কোন পজিশনে আসেন, এবং আপনাদের সামনের যদি জিজ্ঞাসা করি যে আপনাদের সামনে 10 বছরের হচ্ছে ভিশন কোথায়, যে আপনাদের ইবাকে আপনারা কোন অবস্থানে দেখতে চান? আচ্ছা, যেটা আমি, এটা অনেকে হয়তোবা অ্যারোগ্যান্ট নিতে পারে বা বোল্ড কথা ভাবতে পারে, আমি বলছি, জি, জি। বাট এটা বোল্ড না। এটা হচ্ছে, আমি মনে করি এটা আমার যেটা মাইন্ডসেট, আমি সেটা বলে দিচ্ছি। হুম, হুম। প্রত্যেকটা বিজনেসম্যানেরই বা কম বয়সী ছেলেদের এরকম হয়তোবা থাকে হুম, মাইন্ডসেট। সেটা হচ্ছে যে
আমি আহ, তুমি দেখছো কিনা যে ঘোড়া যখন দৌড়ায়, হুম। ঘোড়া কিন্তু, ঘোড়া কি পেছনে তাকায়? না, ঘোড়া পেছনে তাকায় না, ঘোড়া পাশে তাকায় না। ঘোড়া যখন দৌড়ায়, আমিও ঘোড়ার মতো দৌড়াই, যে পাশে কে আছে, কে আমাকে কতটুকু পেছনে গেছে বা আমার কতটুকু আগে যাচ্ছে, ওটা দেখার থেকে ঘোড়া দেখবা এমন ভাবে দৌড়াই, তুমি যদি এটা একটু রিসার্চ করে দেখো, জি জি। সে যখন দৌড়াচ্ছে সে নিজেকে ছাড়িয়ে আরো সামনে চলে যাচ্ছে। যদিও ঘোড়ার রেস হয়, কিন্তু ঘোড়ার একটা বৈশিষ্ট্য রয়েছে, ঘোড়া এমন ভাবে দৌড়ায় যে ঘোড়া যত সামনে যাচ্ছে নিজেকে ছাড়িয়ে আরো চলে যাচ্ছে, আশেপাশে সে দেখতে চায় না, সে শুধু সামনেই হচ্ছে তার ফোকাস সামনে যাচ্ছে। সে কিন্তু রেস ট্র্যাকই রয়েছে, বাট সে এমন ভাবে দৌড়াচ্ছে যে পাশে সে দেখবে না, জাস্ট সামনে সামনে তাকাচ্ছে। দেখবে। সো আমার থেকে, আমি তো নিউ কামার, আমি তো 6 মান্থ জার্নি শুরু হয়েছে। সো আমার থেকে অনেক 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 বড় কোম্পানি পৃথিবীতে বা বাংলাদেশে থাকবে, এটাই স্বাভাবিক। হুম হুম। বাট আমি এটা ভাবি নাই কখন। আমি ওগুলো তো আমি জানি আমার কম্পিটিটর কে, হুম বাট ওইটা নিয়ে আমি কখনো ভাবি না। আমি ভাবি কি, যে আমি সত্যি কথা বলি, যে আমি আজকে আমার যে অবস্থানে আমি রয়েছি, আমার মোটরসাইকেলের ফিচার্স, আমার সেল, আমি চাই যে কালকে সকালে যেন এর থেকে কোনো এক দিক থেকে আমি আগিয়ে যাই। হয় আমার ফিচার্স অ্যাড হবে মোটরসাইকেলের নতুন একটা হুম হুম। স্কুটারে, অথবা আমার মাইলেজ বেড়ে যাবে, হুম হুম। অথবা আমি নতুন কোনো মডেল নিয়ে আসছি। বাট আমি শুধু ভাবি যে আমি আগিয়ে যাচ্ছি, এবং নিজের থেকে নিজেকে ছাড়িয়ে নিজেকে প্রতিদিন আমি আগিয়ে যাব, এবং আমার যতটুকু বেস্ট আছে আমি ততটুকুই করব। আমি 12 ঘন্টা খাটতে রাজি, আমি 16 ঘন্টা খাটতে রাজি, তার থেকে বেশি খাটতেও রাজি আছি, কিন্তু আমি নিজেকে ছাড়িয়ে যাব। আমি তাকাবো না ওয়ালটন বামে, নাকি ইয়া দেয়া ডানে, নাকি রিভো সোজা। আচ্ছা। এগুলো ভাবলে হবে কি, যে তুমি তখন মানুষকে কপি করা শুরু করবে। তুমি দেখলে যে ফর এক্সাম্পল ওয়ালটন তো জায়ান্ট ব্র্যান্ড, তারা তো অনেক হুম আগে হুম। থেকে বাংলাদেশে আছে এবং জি। তারা অনেক বড় বিষয় তারা। তখন দেখলে যে ওয়ালটন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে তুমি 10 দিন ভাবলে, হুম পরে হুম। দেখবে যে তুমি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছ, ওর সাথে তোমার একটা মিল এসে গেছে, হুম কারণ তুমি সারাদিন ভাবছো ওইটা নিয়ে। কিন্তু তুমি যদি ওইটা ভাবো যে না, তারা ভালো একটা জিনিস লঞ্চ করছে, আমাকে আরো ভালো করতে হবে, হুম হুম। তুমি ইউনিক কিছু নিয়ে আসো। আমি যেটা ভাবি যে আমি ইউনিক কিছু নিয়ে আসি, যেটা কারোর সাথে মিলবে না, আমি আমার মতো, কিন্তু অবশ্যই আমার আগের মডেল থেকে এই মডেলটা বেস্ট হবে, বেটার হতে হবে, এবং যেন মানুষের কাছে বেস্ট মনে হয়। আচ্ছা। এই জন্য আমি কাউকে কম্পিটিটর আসলে, ও, আমি আচ্ছা। তাদের রেসপেক্ট করি, জি জি। আমি তার ফুল রেসপেক্ট করি, হুম, বিকজ ব্যবসায় রেসপেক্ট না থাকলে সে ব্যবসা হয় না। হুম। আমি যদি তাদেরকে ডাউন করি বা তাদেরকে আমি কি বলে, আমি তাদেরকে ডোমিনেট করার চেষ্টা ডোমিনেট, করি। ডোমিনেটটা অন্য বিষয়, আমি যদি তাদেরকে শত্রু ভাবি তাহলে আমার ভুল হবে। আচ্ছা। ব্যবসায় আমি মনে করি, আমরা যতক্ষণ আমি কাউকে শত্রু ভাববো, আমার নিজেকেও আগাতে কষ্ট হবে, নিজে নিজের গতিতে এগিয়ে যাও। এখন আমি জানি না, অনেকের অনেক মতামত থাকতে পারে, এটা জি, আমার জি, জি। মতামত। আচ্ছা। ওকে। গ্লোবাল কনটেক্সটে গ্লোবাল মার্কেট নিয়ে আমরা একটু কথা বলি। Okay. গ্লোবাল ইভি ইন্ডাস্ট্রি এখন কোন স্টেজে আছে? আর বাংলাদেশ সেখানে কোথায় দাঁড়িয়ে আছে বর্তমানে? ইভি ইন্ডাস্ট্রি হচ্ছে বর্তমানে টপ লেভেলে, টপ স্টেজে রয়েছে, যেটা বেস্ট বলা যায়। আর বাংলাদেশ হচ্ছে এমার্জিং অবস্থা রয়েছে, মানে বাংলাদেশে প্রচুর পটেনশিয়াল, বাংলাদেশ যে কোনো সময় বুম করতে পারে। অলরেডি ইলেকট্রিক টু হুইলারে বাংলাদেশ কিন্তু বুম করেছে, জি। কারণ এখন যে তুমি একটা প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে যে ব্যক্তি থাকে রিমোট এরিয়াতে, তার কাছে যে শোনো যে হয়তোবা মোবাইল চালায় বাট খুব একটা শিক্ষিত না, বা শহরে প্রতিদিন আসে না, হুম হুম। তার কাছে শুনে দেখো সে ইভি চিনে। জি, সেই ইভি And চিনে। চেনাটা কিন্তু খুব দরকার, সবাই কিন্তু তাকে চিনতো না, And যেহেতু চিনে গেছে, সো তুমি দেখো অলরেডি ইলেকট্রিক টু হুইলারের ক্ষেত্রে আমরা অনেক আগে গেছি। জি। সো আমার মনে হয় যে কোনো অবস্থায়, মানে এটা তো একটা একটা কি বলে, গ্রাজুয়াল প্রসেস, কনসিস্টেন্সি থাকতে হয়। জি। সো কিছুদিনের মধ্যেই আমি মনে করি যে আমরা হয়তো বা এই মার্কেটটা আমরা বুম করে যাব, মানে আচ্ছা। অনেক ভালো অবস্থানে পৌঁছে যাব। মানে কষ্ট হবে, বাট উই উইল। আচ্ছা, আচ্ছা। যেমন হচ্ছে ঝিনাইদহ শহরে আমি ২০২০ সাল থেকে আছি। তো তখন থেকে যতদূর শহরের চারিদিকে ঘোরাঘুরি করেছি, আমি কখনো কোনো হচ্ছে আপনার ইভি ব্র্যান্ডের মোটরসাইকেলের মানে যেগুলো আরকি ইঞ্জিন চালিত, এদের যে ধরনের শোরুম থাকে মানে আউটলেট থাকে, ইলেকট্রিক ভেহিকেলের শোরুম। ইলেকট্রিক ভেহিকেলের শোরুম কখনো আমি দেখিনি। ফার্স্ট হচ্ছে পরিচয় হয় আপনার ইবাদের সাথেই। যে কেসি কলেজের পাশে হচ্ছে ইবার একটা শোরুম হয়েছে। এর আগে অনেকেই ইভি সেল করেছে চেনাদা থেকে, কিন্তু তাদের ব্র্যান্ডগুলো পরিচিত ছিল না।
তো আপনাদের হচ্ছে পরিচয় করিয়ে দিতে বা যারা হচ্ছে আপনাদের কাস্টমার ছিল এদেরকে রিচ আউট করতে আপনাদের কি বেশি কষ্ট করা লেগেছে নাকি এটা সহজেই আপনি তাদের ট্রাস্টটা বিল্ড করতে পেরেছেন? আসলে আমি ব্র্যান্ড লঞ্চ হওয়ার আগেই আহ, আহ, এত বেশি পরিমাণে বলা যায় যে আহ, কি বলে যে আমি ফেসবুকের মার্কেটিংটা করেছিলাম আচ্ছা। শুরু হওয়ার আগে থেকে, যে আসবে এই বা সেই, এগুলো করেছি। প্লাস আমি করতাম কি, যে আমি তো ঝিনাইদহ বলা যায় যে প্রত্যেকটা শহরের কোনায় কোনায়, আমি ফরিদপুরে যাচ্ছি, আমি যশোরে যাচ্ছি, আমি ঢাকায় যাচ্ছি, আমি চিটাগাং যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি আহ, আমার একটা চার দোকানে চা খেতে বসলেও তার সঙ্গে যেন কিভাবে আমি ইভি নিয়ে গল্প করে শুরু করে দিতাম। আচ্ছা। মানে আমি শুরু করে দিছি গল্প, এবার সে জানে কি জানে না, আমি তাকে বোঝানো শুরু করে দিছি। কিন্তু আমি পরে একসময় দেখলাম যে লোকে লোকে প্রত্যেকটা পার্সনকে তো বুঝিয়ে আমি পারবো না। না, এটা তো তখন আমি কি করলাম, যে অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করতে হয়, আমি তখন ফেসবুকে ভিডিও বানানো শুরু করলাম। তো ফেসবুকের ভিডিওতে আমার মনে হয় ঝিনাইদহ, আমাদের যে কটা জায়গায় অলরেডি ব্রাঞ্চ আছে, যশোর, মেহেরপুর, ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল, সব জায়গায় আমার যেটা আমরা রিসার্চ করে পেলাম যে 90% লোক, 90 না 85% লোক এই ফেসবুকের এই পেজটার মাধ্যমে জানতে পেরেছে যে আমরা কোথায়, আমাদের অবস্থান, আমাদের লোকেশনটা কোথায়, বা এই ব্র্যান্ডের মোটরসাইকেল বা টু হুইলার যে সেল হচ্ছে, এটা সম্পূর্ণ ফেসবুকের মাধ্যমেই বলা যায় যে 85% জেনে গেছে। আচ্ছা। তো এই জন্যই মনে হয় আমাদেরকে লোকে, তুমি হয়তো আমার আগেও কিন্তু অনেকে ছিলেন বা তারা এখনো রয়েছেন জি, ইভি ব্র্যান্ড, ইভি ব্র্যান্ড। বাট তুমি তাদেরকে না চিনে আমাকে চিনছো। জি। এজন্য আর কি আমি হচ্ছে আপনার বললাম যে ঝিনাইদহতে দীর্ঘ 5 বছরের যাত্রায় আমি কখনো ইভির এ ধরনের শোরুম আমার চোখে পড়েনি এবং অলরেডি এক্সিস্ট করেছে তারা। অনেকগুলো গাড়ি রাস্তায় মাঝে মাঝে দেখেছি কিন্তু জানি না এটা কোন ব্র্যান্ডের বা এটার শোরুম কোথায়। ওকে, আপনাদের হচ্ছে জার্নি তো অলরেডি 6 মান্থসের বেশি হয়ে গিয়েছে। তো আপনারা কেমন সেলস করেছেন 6 মান্থে? আপনাদের কাস্টমার ফিডব্যাক, রিভিউ কেমন ছিল? আমার, আমি যেটা ভেবেছিলাম তার থেকে বেশি। আচ্ছা। মানে এটা প্রথমত অবশ্যই আল্লাহর রহমত, জি। আল্লাহর রহমত। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে যেহেতু কেউ চিনে না, হুম, হুম। ফর এক্সাম্পল আমি কত পিস সেল করেছি সেটা যদি আমি না বলি, ফর এক্সাম্পল আমি বললাম যে আমি 5 পিস সেল করেছি, কথা কথা। হুম, হুম। কিন্তু আমি যদি একটা রিনাউন্ড ব্র্যান্ড হতাম, লাইক ওয়ালটন বা আকিজ বা রানার জি। বা অনেকে যারা আছেন, তারা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশ গত 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 10 বছর ধরে চিনে। হুম, হুম। সো সে ধরনের প্রোডাক্ট লঞ্চ করছে, ব্র্যান্ড ভ্যালুটাও বেশি হচ্ছে, তাকে লোকে বিশ্বাস করছে, নিয়ে নিচ্ছে প্রোডাক্টটা। হুম, হুম। তো সেই তুলনায় আমাকে কেউ চিনে না, গত 6 মাসে ধাপে ধাপে মানুষকে চেনাতে হচ্ছে, বিশ্বাস করাতে হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি মনে হয় সবার থেকে ভালো সেল আমার ও সেই আচ্ছা, অনুযায়ী। আচ্ছা। বাট যদি নাম্বার অফ সেলস ভলিউম দেখো, তাহলে হয়তো অন্য কোম্পানি আমার থেকে আগিয়ে, অবশ্যই আগিয়ে, হুম, হুম। হয়তো বা না, অবশ্যই আমার থেকে জি। 200% আগিয়ে হয়তো বা। কিন্তু আমাকে যে কেউ চিনে না, তার থেকে যে চিনিয়ে চিনিয়ে কেনাতে হচ্ছে, সো বর্তমানে আমি বলতে পারি যে বেটার। আচ্ছা, যদি বাংলাদেশে 1 মাস ব্ল্যাক আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে ইবি যারা ইউজ করছে বা আপনাদের ইউজার এদেরকে আপনারা কি সার্ভিস প্রোভাইড করবেন? আমরা এই যে, এটা কখনো সাধারণত হয় না, বাট জি। যদি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় বা জি। কথা কিছু হয়, সেক্ষেত্রে এটা আমি একা নয়, যারা এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন হুম, হুম। সবাই নেক্সট স্টেপ নিচ্ছে যে সোলার প্যানেল বসানো থাকবে গাড়িতে। সো যখন আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, এটা অটোমেটিক রিচার্জ হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ও আচ্ছা। আর ইভেন তো কিছু কিছু দেশে বর্তমানে হচ্ছে যে মেন হাইওয়ের নিচে প্যানেল বসানো রয়েছে, যদি ওই রাস্তা দিয়ে যদি একটি গাড়ি চালিয়ে যায়, হুম, হুম। অটোমেটিক রিচার্জ হবে। মানে প্রেসারের সাথে হচ্ছে না, গাড়ি চললে হলো, ও রিচার্জ আচ্ছা। করে নেবে। আচ্ছা, ছোট চাকা কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো বাংলাদেশের রাস্তায় ইবি এর বাস্তব ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন বর্তমানে? আসলে এটা তো সবার ক্ষেত্রেই, আমি চায়নাও যদি যাই আমরা, বা যদি আমরা নরওয়েতে যাই বা অন্যান্য দেশেও যাই, সব জায়গায় আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম। আচ্ছা। বিকজ আসলে এটা হচ্ছে যে বাইরের দেশে বা সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচারটা এত হাই যে তাদের তো রাস্তায় ভাঙা থাকে না, হুম, হুম। কোনো প্রবলেম থাকে না। জি। আমাদের এখানে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম, আমি একেবারে সমস্যা হচ্ছে না সেটা বলবো না, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে
অনলি দ্য ফিউ পার্সেন্টেজ অথবা 5% মানুষের মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, বাট 95% যারা আছেন তাদের গ্রামে বা শহরের রোডে চালাতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। স্ট্রাকচারের কথা চিন্তা করে বানিয়েছে, আসলে আমরা বলবো যে আমরা হচ্ছে গ্লোবালি লোকাল। গ্লোবালি লোকাল। আসলে বিষয়টা হচ্ছে যে অবশ্যই গ্লোবালি স্ট্যান্ডার্ডে বানানো হয় এটি, হুম হুম বাট লোকালের যে আমাদের স্ট্রাকচার যেভাবে আমরা চলাফেরা করছি, হুম। আমাদের জনগণ যেটা চায় সেটা মাথায় রেখে বানানো হয়, হুম। বাট চ্যাসিস তো আসলে গ্লোবালি স্ট্যান্ডার্ড মেনটেন করে সবাই বানায়। ও এটিতে আচ্ছা। কোনো কম্প্রোমাইজ হয় না কখনো। ও আচ্ছা। আর ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে কি ধরনের ব্যাটারিগুলো ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয়? আসলে ব্যাটারি তো যেমন প্রথমে ছিল, আমি কিন্তু 2009 সালেও আমি হচ্ছে যে হয়তোবা খুলনা বিভাগের ভেতরে, হুম হুম হয়তোবা তখন আমি প্রথম চালাইতাম 2009 সালে। এটা কেবল তখন অটোরিকশা বা ইজি বাইক যখন চালু হলো, আচ্ছা। ওই টাইমটাই কিছু ইউনিট ঢুকছিল বাংলাদেশে। তো আমি একটা কিনছিলাম হুম হুম ইলেকট্রিক টু হুইলার, বাট ওইটা দেখতে অনেকটা বাইসাইকেলের মতো ছিল, আচ্ছা। অনেকটা। তো তখন কিছু ব্যাটারি ছিল, সেগুলো ছিল হচ্ছে মেনটেন করা লাগতো। মেইনটেইন করা লাগতো। আর এখন যে ব্যাটারিগুলো, এগুলো যেমন উন্নত হয়েছে, এগুলো হচ্ছে সিল্ড ব্যাটারি, সিল ব্যাটারি। এগুলো মেনটেন করা লাগে না। আচ্ছা। এরপরে আহ, আসলে এরপরে আসছে লিথিয়াম, বাইরের কিছু জায়গায় লিথিয়াম চালু হয়ে গিয়েছে, বাংলাদেশেও চলে আসবে হুম হুম ইনফ্রাস্ট্রাকচার যদি আর একটু উন্নত জি। হয়। সো তারপরে হয়তো বা আরো আপগ্রেড হবে। আসলে ওইটা বলা যায় না যে কোনটা ভালো, স্পেশালি মোটর বা এর কন্ট্রোলারের সাথে ব্যাটারি, মানে ফিচার্সটা যদি চেঞ্জ করে নেওয়া হয় হুম হুম। তাহলে সব ব্যাটারি পারফেক্ট। আচ্ছা, বাংলাদেশে ইভিতে মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দেখি এর হচ্ছে ডিউরেবিলিটি টেস্টের বিভিন্ন ভিডিও দেখা যায়, তো এগুলো কি মিথ নাকি ইঞ্জিনিয়ারিং রিয়ালিটি? না না, রিয়ালিটি। এটাই রিয়ালিটি, মানে এটা ডিউরেবল, অনেক ডিউরেবল। জি জি। আচ্ছা, ইবিএ কি স্কুটার কোম্পানি নাকি হচ্ছে একটি এনার্জি কোম্পানি? যেমন টেসলা তাদেরকে পজিশনিং করে হচ্ছে তারা এনার্জি কোম্পানি, তারা কখনো বলে না যে তারা হচ্ছে ইলেকট্রিক কার সেল করে বা ইলেকট্রিক ভেহিকল। তো এই ক্ষেত্রে আপনাদের পজিশনিংটা আমি আবার সে কথা চলে যাই, আমরা হচ্ছে গ্লোবাল কোম্পানি। আমরা গ্লোবাল কোম্পানি। উই ক্যান প্রডিউস এনিথিং। আমরা হয়তোবা আমরা কয়দিন পরে হয়তোবা আমরা ইলেকট্রিক প্লেনও বানাতে পারি। অথবা আমরা বলবো না যে জাস্ট আমরা ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি বা এটা। আমরা আসলে আমাদের ইচ্ছা আছে যে আমরা হয়তোবা ভবিষ্যতে যেমন আমরা হয়তো কিছুদিন পরে ফোর হুইলার আনতে পারি। আচ্ছা সো বলা যায় না। আমরা তুমি যেটা বললে একটু আগে জি। ইলেকট্রিক ফেরি, সেটাও বানিয়ে ফেলতে পারি, আচ্ছা সমস্যা আচ্ছা। নেই। 6 থেকে 10 বছর পরে মানুষ ইবাকে কেন মনে রাখবে? আহ, মনে রাখবে আসলে আমাদের প্রোডাক্টগুলো, আমি আশা করি যেগুলো আমাদের মার্কেটে অলরেডি গিয়েছে। হুম হুম সো আমাদের ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে। হুম হুম সো আমি আশা করি যে এর ডিউরেবিলিটি, লংজিভিটি প্রত্যেকটা জিনিসের, এবং যদি এখন পর্যন্ত যেরকম রয়েছে যে সার্ভিসটা ভালো, হুম যদি আমরা আগামী 10 বছর পর্যন্ত এভাবে ভালো থাকতে পারি, আল্লাহ জি যদি রহমত করেন ইনশাল্লাহ, তাহলে তো মনে রাখতে হবে। জি। আপনাদের হচ্ছে ব্র্যান্ডের লেগেসিটা কি, এবং আপনারা কি ইমোশনাল বিক্রি করেন নাকি হচ্ছে আপনাদের প্রোডাক্ট সেলিং এর পারপোজটা কি? আসলে আহ, আসলে একটা জিনিস যদি তুমি খেয়াল করে দেখো, জি মানুষের কিন্তু কিছুই দরকার নেই। হুম, এটা কি মানো? যে জি তোমার এটা জাস্ট সত্যি। বেসিক যে নিড, এগুলো বাদে কিন্তু মানুষের কিছু দরকার হয় না। হুম হুম কিন্তু যখন মার্কেট তৈরি হলো, হুম মার্কেটটা আসলে, তো আজকে এখানে একটি কথা হতো টিভি পাওয়া যাচ্ছে, টেলিভিশন পাওয়া যাচ্ছে, তখন তোমার মনে হলো ওকে ফাইন, তাহলে টেলিভিশনটা দেখলে আমার একটা এন্টারটেইনমেন্ট হবে, হুম তাহলে প্রথমে টেলিভিশন কিনলাম। জি টেলিভিশন ছিল কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হুম তারপরে যেদিন বলা হলো যে না কালার টিভি আসলো, হুম সেদিন তোমার মনে হলো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো না, জি এখন আমাকে কালার দেখতে হবে। হুম হুম সো আসলে মার্কেটে কিছুই কখনো দরকার হয় না, সবকিছু মানুষের এই যোগাযোগ ব্যবস্থা যেটি, মানুষ তাকে হেঁটে হেঁটে যেত। হুম তুমি হুম যেদিন থেকে বললে যে দুটো চাকা হবে, চাকার উপরে একটি বাইসাইকেলের প্যাডেল হলে বাইসাইকেলটা এখান থেকে যত দূর ইচ্ছে তত চালিয়ে যাওয়া যাবে, হুম হুম তখন মানুষ বললো আচ্ছা ঠিক আছে, একটুখানি টাকা খরচ হলেও আমরা না হেঁটে বাইসাইকেল চালাই। হুম হুম সো এখন যোগাযোগ ব্যবস্থার উন্নত হতে হতে এখন এই অবস্থায়। সো আসলে যদি আলটিমেটলি দেখা যায় যে আমরা তো মানুষের প্রয়োজনটাই সেল করছি, এটা তো প্রয়োজন তো বানিয়ে দেওয়া হয়, জি আসলে তো মানুষের প্রয়োজন নাই কিছু, না যেটা বললাম। জি আবার সবই কিন্তু প্রয়োজন। হুম হুম মানুষ যখন একটা মোটরসাইকেল চালাচ্ছে, তার যখন 100 কিলো যেতে
অনলি 8 থেকে 10 টাকার ইলেকট্রিক বিলের এগেনস্টে সে যেতে পারছে, তখন কিন্তু তার কাছে মনে হচ্ছে দিস ওয়াও। কিন্তু এতদিন সে যখন এই 100 কিলোমিটার যেত এবং তার পেছনে তার কত খরচ হতো, 250 টাকার জ্বালানি খরচ হতো, জ্বালানি খরচ হতো। তখন কিন্তু সে ভাবতো যে দিস ইজ ওকে, আমি যদি এখন যদি আমি বাসে করে যাই বা যদি আমি অন্য কিছুতে করে যাই, আমার যে কষ্টটা হতো তার থেকে এটা ভালো, 250 টাকা গেলে যাক। কিন্তু সে যখন আবার এটা 10 টাকার এগেনস্টে পাইলো, তখন সে বলছে ও তাইলে তো আমি এখানে টাকাও সেভিং হচ্ছে, আমার কষ্টও হচ্ছে না, সেভিংসও হচ্ছে। আসলে এটাই মানুষ সাধারণত প্রয়োজনই সেল করে, সো আমরাও প্রয়োজনই সেল করছি। আর প্রোডাক্ট তো অবশ্যই প্রফিটের জন্য যদি ব্যবসা করা, ওইটা না বললে আবার সবাই মনে করবে যে মনে হয় লাভ করছি। প্রোডাক্ট তো সেল করার প্রফিটের জন্য। তো একটা ব্র্যান্ডের ক্ষেত্রে নিউ কামার বা এক্সিস্টিং যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে তাদের কি প্রোডাক্ট সেল করা উচিত নাকি হচ্ছে তাদের পারপোজ সেল করা উচিত? যেমন যদি আমি উদাহরণ দিই অ্যাপেলের ক্ষেত্রে, অ্যাপল সবসময় তাদের হচ্ছে ইউজারদের পারপোজ সেল করে, তারা কখনোই প্রোডাক্ট সেল করে না, যার জন্য তাদের সেল হচ্ছে ডে বাই ডে আপস্কেল করছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা ইন ফিউচারে আপনারা কোনটাকে গুরুত্ব দেবেন, যে প্রোডাক্ট সেলিং নাকি আমরা হচ্ছে মানুষদের পারপোজটা সেল করব? আমরা সে আমি বলতে পারি, এটা আমি কখনো হয়তো কোথাও বলিনি, বাট আমি বলতে পারি যে আমরা আসলে কমফোর্ট সেল করি বলা যায়। কমফোর্ট সেল করেন, ঠিক আছে, যে অ্যানাদার টার্ম হতে পারে এর সাথে যে রিজনেবল, এভরিথিং রিজনেবল। যে হচ্ছে যে একটা মানুষ যে একটি ইলেকট্রিক টু হুইলার চালাচ্ছে, 1000 কিলো যাওয়ার পর তার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগছে না বা কোনো মেকানিকের কাছে যাওয়া লাগছে না, উইদাউট এনি হ্যাসেল। সে জাস্ট চার্জ দিচ্ছে, চালাচ্ছে, চার্জ দিচ্ছে, চালাচ্ছে, আবার খরচটাও কম হচ্ছে। আর যখন সাধারণত দেখা যায় যে ইলেকট্রিক কোনো ভেহিকেল কেউ চালায়, সেক্ষেত্রে দেখা যায় যে তার কোনো শব্দ নেই, পলিউশন নেই। এই যে আমরা আমরা যখন চালাই কোনো আমরা একটা কারে যদি বসে থাকি বা একটা বাসে যদি বসে থাকি, আমাদের কিন্তু অল টাইম নয়েজ। তো এটা কিন্তু একজন ইলেকট্রিক টু হুইলার যখন চালায়, আর যদি হেলমেট যদি সে পরে থাকে, তাহলে সে কোনো শব্দই নেই, জাস্ট নিরিবিলি সে চলে যাচ্ছে। তো মনে হচ্ছে আমরা কমফোর্ট সেল করি। আপনারা কমফোর্ট সেল করেন। মনে হয় ইভি স্কুটার ব্যবহারের ক্ষেত্রে আমার হচ্ছে মান্থলি কস্ট বা ফিউল কস্ট, যেটা আমি হচ্ছে ইঞ্জিন চালিত গাড়ির ক্ষেত্রে ধরি, এটার কস্ট আমার কত আসতে পারে বা আসবে? 100 কিলো যদি ধরি ডেইলি, জি, ডেইলি 100 কিলো যদি হয়, তাহলে মাসে কত আসে? 3000 কিলো। তো 3000 কিলোমিটারে প্রতি কিলোমিটার যদি 10 টাকা হয়, 3000 কিলোমিটার চললে তার খরচ হচ্ছে 300 টাকা। মানে খুবই বেশি মিনিমাম বেশি একটা কস্টে হচ্ছে, বেশি না কম? খুবই কম। খুবই কম। এটাই যদি একটা শহরের কথা ভাবা হয়, তাহলে যদি সে যদি দিনে 30 কিলো চলাফেরা করেন, তাহলে মাসে 900 কিলো, তাই তো? জি, 900 কিলো চললে বলা যায় যে অ্যারাউন্ড 90 থেকে 100 টাকার ভিতরে তার মাসিক খরচটা চলে যাচ্ছে। জাস্ট ইলেকট্রিক চার্জ দিচ্ছে, এই 100 টাকার বিল হচ্ছে জি। এবং সে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া তো তার কোনো মেইনটেনেন্স নেই, কিছু নেই। ও আচ্ছা। আচ্ছা, ইবিএ কি পরিবেশ বাঁচাচ্ছে নাকি পরিবেশে নতুন একটি যান যোগ করছে? যানযোগ করছে কিভাবে? মানে ইভি স্কুটারের ক্ষেত্রে আমরা তো বলছি যে ইভি স্কুটার গুলা হচ্ছে 100% ইমিশন ফ্রি। ওকে। তো এই ক্ষেত্রে আমি যখন একটা ইলেকট্রিক স্কুটার কিনছি, তো এটা কি আমার পরিবেশে আবার নতুন করে আরেকটি হচ্ছে পলিউশনের মাত্রা নির্ধারক কি যুক্ত হচ্ছে, নাকি এটা পরিবেশ দিন শেষে হচ্ছে আমি ইমিশন ফ্রি একটা পরিবেশে? এখন এটা 0% এমিশনস হয় এটি। 0%। কোনো এমিশনস হয় না। কিন্তু এখন কথা হচ্ছে যে এমন কোনো জিনিস পৃথিবীতে নেই যেটির কারণে কোনো ক্ষতি হয় না। আছে জি, এমন না কোনো এমন জিনিস? কোনো জিনিস। যদি তুমি এখন একটি কেক খেয়ে প্যাকেটটা ফেলো, ওইটাও কিন্তু মাটিতে। হুম। তো হচ্ছে যে এই যে প্রবলেমটা হয়, মাটি দূষিত করে, পরিবেশ দূষিত করে। এটির একটি বিষয় কি, যে এটির জাস্ট এইটুকু আমি ধরতে পারি যে এটি যখন এই টায়ারের সাথে, টায়ারে যে আমাদের রাবার থাকে, এটি যখন পিচের সাথে আমাদের ঘর্ষণ হচ্ছে, এখান থেকে যেই একেবারে যেই দূষণটা হয়, জি, ওইটা তো সব গাড়িতে হয়। জি। এইটুকুই। কিন্তু এছাড়া তো আর কিছু তো নেই ইলেকট্রিক মোটরসাইকেলে যেটি থেকে এমিশন হবে। ও কোনো আচ্ছা। ধোঁয়া নেই। আর ব্যাটারি যেটা ভেতরে আমরা চার্জ দিয়ে নিয়ে আসলাম, সেটা এখন চালাবো। সো এই, আর তো কিছু নাই। ও আচ্ছা। আচ্ছা, অনেকে ভাবে যে ইভি আমরা ইম্পোর্ট করি বা বাজারে যখন হচ্ছে একটা ইভি স্কুটার নতুন লঞ্চ হয়, এটা কি হচ্ছে পলিউশনকে কি আউটসোর্স করছে?
যেমন লেটস সে যদি এক্সাম্পল দিই, এটার যখন ব্যাটারি, হুম, এটা একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, এটার পরে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। হুম। তো সেই ক্ষেত্রে ব্যাটারি তো ডিসপোজ করে আবার নতুন ব্যাটারি নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে কি ইমিশনের কোনো মাত্রা বা কার্বন পরিবেশে যুক্ত হচ্ছে কিনা? সেটি যদি হয়েও থাকে তাহলে বর্তমানে যে টিপিক্যাল চলাফেরা আমরা করি পেট্রোল হুম, হুম। ইঞ্জিনে তার তুলনায় 90% কম হচ্ছে। সো ওইটা তো ধরা যায় না। ও আচ্ছা। যদি আমি বর্তমান পলিউশনের সাথে ওইটা যোগ করতাম হুম, হুম। তাহলে না আমার 110% হয়ে যেত, তাই না? আচ্ছা। কিন্তু আমি যদি সব বাদ দিয়ে আমার যদি ওই 10% হয়, হুম, হুম। ওইটা তো প্রত্যেকটা জিনিসের একটা জিনিস বানাতে গেলে হবে। একটা জি। মোবাইল বানানো হচ্ছে। মোবাইলের যেই পদার্থগুলো যেগুলো ওয়েস্টেজ সেগুলো যদি কিছু, কিছু যেগুলো রিসাইকেল যোগ্য নয়, এমন কিছু তো আছে। হুম, হুম। সেগুলো যেমন পরিবেশের ক্ষতি করে। আমার কাপড় বানাতে যেটা হয়, ওইটা তো সিম্পল বিষয়। ওইটা তো আসলে হবেই। ওইটাতে আমরা ঠেকাতে পারব না। জি। ওটা তো ব্যাটারির ক্ষেত্রে হবে, আমার এই কাপড়টা বানাতে গেলে, আমার সোয়েটার বানাতে গেলে হবে। হুম, হুম। আমি যে মাইক্রোফোনে কথা বলছি এটা বানাতে গেলে হবে। হুম, হুম। ওইটা তো বানানোর সময় কিছুটা হবেই। জি। কিন্তু ওইটা পেট্রোল বা টিপিক্যাল যে চলাফেরা আমরা করি তার থেকে 90% কম। কম হবে। সো মনে হয় এটা বেটার। জি। ইভি স্কুটার অন্যান্য দেশে গ্লোবালি স্কেল করছে, কিন্তু বাংলাদেশে কেন স্কেল করতে পারছে না, বা বাংলাদেশ কেন গ্লোবালি ব্র্যান্ড তৈরি করতে পারছে না? এটার জন্য কি কি প্রতিবন্ধকতা দায়ী বলে মনে করেন আপনি? মনে করো যে প্রতিবন্ধকতা মনে করো যে ইবাই শেষ করে দিল। ইবা প্রতিবন্ধকতা যদি ভেঙে ফেলে, হুম, হুম। তাহলে তো আমরা যদি বাইরের দেশে এক্সপোর্ট করতে পারি। জি। তো তাহলে মনে করো এটা হয়তোবা আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স এর ভেতরেই ইনশাআল্লাহ আমরা এমন পজিশন যেতে পারবো যেটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি হয়ে যেতে পারে। মানে আপনারা হচ্ছে নেক্সট 10 ইয়ারে আপনাদের টার্গেট হচ্ছে গ্লোবালি এক্সপ্যান্ড করে দেয়া আপনাদের বিজনেসটা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে কেন গাড়িগুলো নয়? হচ্ছে বাংলাদেশের সাথে, সাথে অন্যান্য দেশেও আপনারা এটা হচ্ছে অবশ্যই। ইয়ে করবেন। আচ্ছা। আচ্ছা, আমার হচ্ছে লাস্ট প্রশ্ন, আপনি যদি জেনুইনলি একজন ইভি বিজনেস ওনার না হতেন, হুম। তাহলে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি কি ইভাকে চুজ করতেন কেনার জন্য, এবং কেন চুজ করতেন? এটা তো আসলে আমি এটা কোনো ভেবে উত্তর দেয়া লাগবে না। যেহেতু হুম, আমি হুম। বললাম যে ২০০৯ সালে আমি ১ম ইলেকট্রিক সাথে পরিচিত হন ইলেকট্রিক আপনার একটা ছিল। মোটরসাইকেল ঝিনাইদহে চালিয়েছি। হুম, হুম। সো তখন মনে হয় আশেপাশের জেলায়ও কেবল শুরু হচ্ছে। হুম, সো হুম। আমি আরকি বলা যায় যে আমি ফিউ অফ দ্য মানে যারা ফার্স্ট যারা চালিয়েছেন তাদের মধ্যে আমি একজন। সো আমি তো তখন তো ইলেকট্রিক মোটরসাইকেল চালাতাম। সো আমি তো জি। এখনো যদি ইবার ফাউন্ডার আমি নাও হতাম, হুম, হুম। তাহলে তো আমি হচ্ছে যে ইলেকট্রিক মোটরসাইকেল তাও চুজ করতাম, ইবা তাও চুজ করতাম। হুম, হুম। বিকজ এটা তো লজিক্যাল বিষয়। আচ্ছা। কেউ যদি নিউকামার হিসেবে ইভি সেক্টরে বিজনেস গড়তে চায়, তাহলে তার জন্য আপনি কি, কি পরামর্শ দিবেন? ডোন্ট কাম। এইজন্য বলব যে আমি তো আছি। আর কারো আচ্ছা। আসার কি দরকার? আচ্ছা, আপনি যে বললেন যে এই সেক্টরে না আসা, তো আপনি এসে কি বিপদে পড়ে গিয়েছেন? আচ্ছা। না, বিপদে আমি পড়িনি। কিন্তু আসলে আমি যেহেতু রয়েছি, হুম, আর হুম। সবার তো এখানে আসার দরকার নেই। আমি আমি একাই দেখি না, সমস্যা কি? আমি আছি, আমাদের বাংলাদেশে আরো অনেকেই রয়েছেন। হুম, হুম। সো নতুন সবার তো আসার দরকার নেই। সবাই এই যে পেট্রোল ইঞ্জিনে রয়েছে বা অন্যান্য কেউ, হুম, কেউ হুম। কনটেন্ট ক্রিয়েশন এ রয়েছে। জি, জি, জি। কেউ, কেউ হচ্ছে আমি আসলে আসতে নিষেধ করলাম এই কারণে যে আমি তো রয়েছি। হুম, হুম। সো সবাই আসলে তো আমার ব্যবসাটা কমে যাবে না। সো আমি একাই থাকি। এইজন্য বললাম। আর যাই হোক আমি ফান করছিলাম। ওটা আসলে ব্যবসা তো আমি ব্যবসা তো কারো হাতে কন্ট্রোল না। এখন তো আমরা তো জানি যে গ্লোবালাইজেশন এখন তো ওপেন ভিলেজ হুম, এটি হুম। একটি। সো বলেন ওয়ার্ল্ড ইস এ ভিলেজ। জি। সো এখানে আসলে এমন কিছু না। এমনি মজা করলাম আরকি ফান। তো আজকের এপিসোডে আমরা আহমেদ ভাইয়ের থেকে আমরা ইভি স্কুটার সম্পর্কে অনেক কিছু ইনসাইট পেলাম, এবং কেউ যদি এই সেক্টরে আসতে হয় তো তার আর কি, আমিও কি তোমার কাছ থেকে অ্যাঙ্করিং সম্পর্কে শিখলাম। জি, জি, জি। আমার আসলে ফার্স্ট টাইম আমার কোনো অভিজ্ঞতা ছিল না। সো আমি অডিয়েন্সকে তুমি একটু বলে দাও যে আমার যদি কোনো ভুল হয়, জি, জি। আমি তো এগুলো বুঝি কম। সো আরকি তারা যেন ক্ষমা ও জি, জি। দৃষ্টিতে দেখেন আমাদের আরকি। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট এপিসোড যদি আহমেদ ভাইয়ের সাথে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের পডকাস্টের নেক্সট গেস্ট হিসেবে যদি আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইল করবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আ সবাই অবশ্যই আ আরো বেশি, বেশি মাহফুজের অ্যা শোতে আসবেন এবং শো দেখবেন। এটা আমি আশা করি। অনেক স্মার্ট ছেলেটা, কম বয়সেই। আর আমি ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।